আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আরাকানে করিডোর দেওয়ার আলোচনা স্রেফ গুজব বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। মানবিক করিডোরের নিরাপত্তা ঝুঁকি রয়েছে মন্তব্য। আন্দোলনে ফসল নিয়ে ঘরে ফিরতে হবে, কাকরাইলে ব্লকের সমর্থকদের ইশরাক। সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করছে অভিযোগ। নির্বাচন কমিশন পুনর্গঠন, স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপির বিক্ষোভ। ইসি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দাবি। এবং সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে আরব আমিরাতকে 163 রানের টার্গেট দিল বাংলাদেশ। শুরুর বিপর্যয় কাটিয়ে টাইগারদের লড়াকু স্কোর। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, আরাকানে করিডোর দেওয়ার আলোচনাটি স্রেফ গুজব। এ বিষয়ে জাতিসংঘ, আরাকান কিংবা কোনো পক্ষের সঙ্গেই কোনো আলোচনা হয়নি, আর বাংলাদেশের প্রসঙ্গে আলোচনা করবেও না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, খাবার ও ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য যে করিডোরের কথা বলা হচ্ছে তা নিয়ে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা পরিস্থিতির সর্বশেষ অবস্থা তুলে ধরতে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বললেন, রোহিঙ্গাদের ভার বহন করা বাংলাদেশের পক্ষে আর সম্ভব নয়। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তন নিয়ে জাতিসংঘে যে সম্মেলন হবে, বিশ্বের অধিকাংশ দেশের এতে সমর্থন আছে বলে জানান তিনি। একটি জাতীয় গোষ্ঠীকে নিয়ে একটি পরিপূর্ণ জাতিসংঘের সম্মেলন আয়োজন করা একটা অত্যন্ত বিরল উদাহরণ। আগামী 30শে সেপ্টেম্বর জাতিসংঘ সচিবালয়ে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। আমরা প্রথম থেকে ভেবেছি এই সমস্যার সমাধান রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্তন করা। সেখানে এক ধরনের মানবিক সংকট, ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। আশঙ্কা হচ্ছে এই অবস্থাতে খাবার না পেয়ে, ওষুধ না পেয়ে লোকজন চলে আসতে পারে। বিশেষ করে রোহিঙ্গারা হাড় ধারণের যে সীমা তার বাইরে চলে এসেছে। খলিলুর রহমান বলেন, করিডোর ইস্যু নিয়ে চারদিকে যে হইচই তা গুজব ছাড়া আর কিছুই নয়। মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। করিডোরের ব্যাপারটা বুঝতে হবে। করিডোর হচ্ছে একটা ইমার্জেন্সির সময় দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা। আমরা এখানে কাউকে সরাচ্ছি না। রোহিঙ্গাদের তালিকা, তাদের আঙ্গুলের ছাপ সহ সব তথ্য করে থাকে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে। তবে এই তথ্য গেল সরকার কখনোই চায়নি উল্লেখ করে খলিলুর রহমান বলেন, ভোটার তালিকা থেকে শুরু করে সব জায়গাতেই রোহিঙ্গারা সমস্যা তৈরি করেছে। সেই ক্যাম্প থেকে 2-4 জন যদি বেরিয়ে যায়, কোথাও চলে যায়, সেটা নিরূপণ করা আমাদের জন্য কঠিন। এটা নাম না হলে পরে আপনি কি করে জানবেন জাতীয় পরিচয়পত্রে রোহিঙ্গা নাই? আপনি কি করে বলবেন পাসপোর্ট নিয়ে যায়নি বা ভোটার লিস্টে নাম ওঠে নাই? এই কাজই তো করে নাই ভাই। এখন সেই কাজটা আমরা শুরু করেছি। এক প্রশ্নের জবাবে নিরাপত্তা উপদেষ্টা বলেন, সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক চমৎকার। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান করে বিক্ষোভ করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। ব্লকেট কর্মসূচিতে যোগ দিয়ে বিজয় ছাড়া ঘরে না ফেরার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করা হয়েছে অভিযোগ তুলে ইশরাক বলেন, সরকার নিরপেক্ষতা হারিয়েছে। লাইলা নওশিনের রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের স্লোগানে উত্তাল প্রধান উপদেষ্টার বাসভবনমুখী সড়ক। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বুধবার সকালে হাইকোর্টের সামনের সড়ক মৎস্য ভবন এলাকায় অবস্থান নেয় হাজারো নেতাকর্মী। এ সময় দুই উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান তারা। এই সরকারের একটা দুর্নীতিবাজ উপদেষ্টা আছে, তার পদত্যাগ চেয়েছি আমরা আসিফ মাহমুদকে চাচ্ছি অবিলম্বে তাকেও পদত্যাগ করতে হবে এবং তিনি একটা দলকে সাপোর্ট করেন। আমরা ঢাকাবাসীকে সাথে নিয়ে এই ঢাকা মহানগর দক্ষিণ প্রয়োজনে সম্পূর্ণ ব্লকেট করে দেব। যে ভোটে নির্বাচনের জন্য
16 বছর আমরা নিপীড়ন নির্যাতন সহ্য করে আন্দোলন করেছি, সে আশা কিন্তু প্রত্যাশা কিন্তু আমরা সফল হয় নাই। সেখান থেকে ইশরাক সমর্থকরা যাত্রা করেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে। কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। আন্দোলনকারীরা বলছেন, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। জনতার দাবি, তাকে শপথ দিতে হবে। ইশরাকের চাওয়া না, এটা আমাদের চাওয়া। আমরা ইশরাককে মেয়র হিসেবে চাই। ঢাকাবাসী এখানে অবস্থান নিয়েছে, এটার সমাধান না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকব। ইশরাক হোসেনের যে পর্যন্ত পক্ষে রায় না আসবে এবং তাকে শপথ নিয়ে নগর ভবনে বসার ব্যবস্থা না করবে, সে পর্যন্ত আমরা রাজপথে থাকব। সকাল থেকে ইশরাক সমর্থকদের এই অবস্থানের কারণে শাহবাগ, হাইকোর্ট, মৎস্য ভবন ও কাকরাইল এলাকায় যান চলাচল ব্যাহত হয়। গত 14 মে থেকে আন্দোলন করছেন ইশরাক সমর্থকরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছে, তাই ইসি পুনর্গঠন ছাড়া কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। একই সঙ্গে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের দাবি তাদের। তবে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করছেন তারা। নাজিব বেগের রিপোর্ট। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সমালোচনা করলেও ইসি পুনর্গঠনের দাবিতে এই প্রথম মাঠে নামল জাতীয় নাগরিক পার্টি। রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনের সামনে তাদের বিক্ষোভ শুরু হয় বেলা 11টার পর। বর্তমান কমিশনের পদত্যাগের পাশাপাশি আরও কিছু দাবি জানিয়েছে এনসিপি নেতারা। ইসি যদি পুনর্গঠন না হয়, বাংলাদেশে কোনো ইলেকশন জাতীয় নাগরিক পার্টি করতে দেবে না ইনশাআল্লাহ। এই যে ইসি গঠন করা হয়েছে, আমাদের পিছনে এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এখন এক্সিস্ট করে না। এটা বিএনপির একটি দলীয় কার্যালয় হিসাবে উপস্থিত হয়েছে। ইসি যদি পুনর্গঠনের পরে ইসির প্রথম টেস্ট হিসাবে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্থানীয় ইলেকশনের আয়োজন করার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাচ্ছে। ইসি সভা শেষে এনসিপির আনা অভিযোগ নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মতামত দিতে চাই না। কুইন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে, এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে। যে কখনো নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে পক্ষভুক্ত হয়েছে কিনা বা আপিল করেছে কিনা, আমরা এমন কোনো নজির পাই নাই। সুতরাং আমাদের পক্ষভুক্ত হওয়া বা করার এই আইন আমাদেরকে সুযোগ দেয় না। সবাই রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়ার নীতিগতভাবে অনুমোদন দিয়েছে ইসি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। শত কোটি টাকার তদবির বাণিজ্য সহ দুর্নীতির নানা অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা সাবেক ও বর্তমান দুই ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে 2 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সাংবাদিকদের কাছে তারা নিজেদের নির্দোষ দাবি করলেও দুদক বলেছে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে বক্তব্যের সাথে তথ্য উপাত্ত মিলিয়ে দেখতে হবে। এনামুল কবির রূপমের রিপোর্ট। এবার দুদকের বারান্দায় জাতীয় নাগরিক পার্টির এক সময়ের নেতা ও সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীর। সরকারি কাগজ সরবরাহে কোটি টাকার কমিশন, জেলা প্রশাসক নিয়োগসহ বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির বাণিজ্যের মাধ্যমে কয়েক কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তার বিরুদ্ধে। এ বিষয়ে দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। যদি ডিসি নিয়োগের ক্ষেত্রে কারো এরকম ভূমিকা থাকে যে কেউ 64 জেলার ডিসি নিয়োগ করছে, মহাশক্তিশালী কাউকে হতে হবে। আমি আশাবাদী দুদক এখানে সঠিকভাবে তদন্ত করবে এবং ইনশাআল্লাহ পরিপূর্ণ এই ভিত্তিহীন অভিযোগ থেকে আমার দায়মুক্তি হবে। একই কায়দায় চিকিৎসক বদলি, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান ব্যক্তিগত 2 কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তুহিন ফারাবী সাংবাদিকদের এড়িয়ে গেলেও অভিযোগ ভিত্তিহীন বলেছেন মাহমুদুল হাসান। ডাক্তারদের বদলি, পোস্টিং, যে আর্থিক লেনদেনের যে বিষয়গুলো, এগুলো আসলে নিউজে লেখা হয়েছে আমার ব্যাপারে, যেটা আমি অস্বীকার করছি। রাশিয়াতে আমি পালিয়ে গিয়েছি লেখা হয়েছিল। তো রাশিয়াতে আমার যাওয়ার কারণ ছিল যে খোকন চন্দ্র বর্মন আন্দোলনে একজন আহত যোদ্ধা, আপনারা সবাই জানেন, তার মুখে রিকনস্ট্রাকশন সার্জারির জন্য আমি রাশিয়ায় যাই তাকে নিয়ে। দুদক বলছে কেউই দায় এড়াতে পারবেন না। ওনাদের বক্তব্য এবং আমাদের কাছে যে অভিযোগগুলো আছে, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, সেই অভিযোগের
বিষয়গুলো তথ্যপাত্র বিশ্লেষণ করে পরবর্তী প্রয়োজন পদক্ষেপ গ্রহণ করবেন। বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। ভারতের সঙ্গে সই হওয়া বাংলাদেশের চুক্তিগুলো বাতিল করা নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আরও জানান, স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য আমদানি বন্ধ করে দিল্লিকে চিঠি পাঠাচ্ছে ঢাকা। জানান, পুশ ইন নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। পররাষ্ট্র সচিব বদলের ব্যাপারে উপদেষ্টা জানান, নিজেই দায়িত্ব থেকে সরে যেতে চেয়েছেন সচিব। অপসারণের কোনো বিষয় নেই। পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে এখান থেকে সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি। সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। উনি আগামী 2 দিনের মধ্যে দায়িত্ব ছেড়ে বলতে নেই। আমরা তো নর্মালি পুশব্যাক করি না, তবে বিষয়টা হলো যারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত তাদেরকে অবশ্যই তাদেরকে ফেরত দিতে হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে করা মামলা কার্যক্রম বাতিল করে দিয়েছে আপিল বিভাগ। আপিল শুনানি শেষে ওই আদেশ দেন বিচারপতি জুবায়ের রহমান সহ 3 বিচারপতির বেঞ্চ। আইনজীবীরা জানিয়েছেন, ওই আদেশ শুধুমাত্র মির্জা আব্বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সাংবাদিকদের প্লট বরাদ্দ অনিয়মের অভিযোগে 2014 সালে 6 মার্চ মির্জা আব্বাসের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে দুদক। পরে মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত 4। ওই অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে আবেদন করলে তা খারিজ করে দেন হাইকোর্ট। যেহেতু মির্জা আব্বাসের কোনো ইনভলভমেন্টই নাই, সেই জন্য তার বিরুদ্ধে এই অ্যান্টি কারাপশন আইনে কোনো মামলা চলতে পারে না। আদালত বলেছে 11:30টায় আদেশ এবং অ্যাকর্ডিংলি 11:30টায় আদেশ হয়েছে। আমাদের যে অ্যাপিল, সেটা অ্যাপিলটা অ্যালাউ করেছে হাইকোর্টের জাজমেন্ট এবং হাইকোর্টের জাজমেন্টটা সেটা সেট করে দিয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, যেসব শিল্প ও কারখানা উচ্চ মাত্রায় ভূগর্ভস্থ পানি ব্যবহার করে তাদের কাছ থেকে মাশুল আদায় করবে সরকার। ভূগর্ভস্থ পানির স্তর যাতে কমে না যায় সেজন্য পানির পুনর্ব্যবহারের আহ্বান জানান বিশ্বব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর গেইল মার্টিন। সৈয়দ মাদি হাদি আদের রিপোর্ট। রাজধানীতে বিশ্বব্যাংকের ওয়াটার রিসোর্সেস গ্রুপ, পানির সম্পদ পরিকল্পনা সংস্থা ও পানি সম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ওয়াটার রিইউজ ও রিসাইকেল শীর্ষক সম্মেলন। শিল্পে ভূগর্ভস্থ পানির উত্তোলন বন্ধ করে নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। There is a Water Act in Bangladesh which was supposed to be the parent law with an overarching impact. And when that law was being drafted, I was on the other side of the table, and I argued that the law should give right to water recognition as a fundamental right. At that point of time, the bureaucracy stood on our way and vehemently opposed. শিল্প প্রতিষ্ঠানে সারফেস ওয়াটারের ব্যবহার বাড়ানোর প্রতি গুরুত্ব আরোপ করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। Bangladesh currently faces a narrative of too much, too little, too polluted, reflecting its vulnerability to floods, its increasing risk of water scarcity, as well as its choking pollution, especially in urban centers and industrial centers. Bangladesh has had many policy and regulatory reforms, but enforcement is weak and resource allocation falls well short. সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাগরিক সংগঠন এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি বলেন, এই সুসম্পর্ক ধরে রেখে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এবছর 86তম বাফা কোর্স এবং ডিরেক্ট এন্ট্রি 2025 আলফা কোর্সের 45 জন ক্যাডেট কমিশন প্রাপ্ত হয়েছেন। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। বাংলাদেশ বিমান বাহিনীর 86তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি 2025 এসপিএসএসসি এবং বিএলপিসি কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে যশোরে বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রপতি কুচকাওয়াজ।
3 বছর প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মধ্য দিয়ে এক নারী ক্যাডেট সহ ৪৫ জন অফিসার ক্যাডেটকে কমিশন ব্যাচ পরিয়ে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এবছর বাফা কোর্সের প্রশিক্ষণে সার্বিক কৃতিত্বের জন্য সোর্ড অফ অনার এবং জেনারেল সার্ভিস প্রশিক্ষণে কৃতিত্বের জন্য কমান্ডার্স ট্রফি অফিসার হয়েছেন ক্যাডেট মোহাম্মদ মুতাসিম বিল্লাহ তানিম। বর্তমান যে এই প্রশিক্ষণ ধারা বিদ্যমান আছে, এতে করে আমাদের ভবিষ্যতে আমাদের দেশে এই একাডেমি থেকে আরও যোগ্য কর্মকর্তারা এখান থেকে কমিশন নিয়ে বের হয়ে আসবে। রাষ্ট্রপতি কুচকাওয়াজ শেষে বিমান বাহিনী একাডেমির বিভিন্ন ধরনের বিমানের ফ্লাইপাস্ট, অ্যারোবেটিক ডিসপ্লে এবং বিমান বাহিনীর চৌকস প্যারাট্রুপারদের হেলিকপ্টার থেকে প্যারাজাম্পিং ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান বলেন, বহির্বিশ্বে বাংলাদেশ বিমান বাহিনী ভাবমূর্তি উজ্জ্বল ও সুদৃঢ় করেছে। দেশমাতৃকার যে কোনো প্রয়োজনে সশস্ত্র বাহিনী একসঙ্গে কাজ করবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ অতীতের মতো বর্তমান এবং ভবিষ্যতেও দেশের যে কোনো ক্রান্তি লগ্নে সরকার কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালনের জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবে। রাষ্ট্রপতি কুচকাওয়াজে কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা যোগ দেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, যশোর। মাদক সেবীদের অবাধ বিচরণ, দখল আর ভয়াবহ দূষণে নাকাল রাজধানী গুলশান লেক। পানি দূষণের কারণে হুমকিতে পড়েছে মাছসহ জলজ প্রাণী, ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো বাস্তুতন্ত্র। স্থানীয়দের অভিযোগ, লেকের পানি পরিষ্কারের কার্যকর উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে লোকবল সংকটের কারণে সহসাই দূষণ রোধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, জানিয়েছে গুলশান সোসাইটি। পরিস্থিতি উত্তরণে সচেতনতা জোর দিয়েছেন পরিবেশবাদীরা। সৈয়দ মাদিহ অদিতের আরও একটি রিপোর্ট। একটা সময় রাজধানীর অভিজাত গুলশান লেক শহরের অন্যতম সুন্দর ও পরিচ্ছন্ন জলাশয় হিসাবে পরিচিত ছিল। সময়ের বিবর্তনে এটি এখন দখল দূষণে জর্জরিত, যা পরিবেশ, জনস্বাস্থ্য ও নগর জীবনের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। দুর্গন্ধের কারণে পাশ দিয়ে হেঁটে চলাচলই যেন দায়। ময়লা আবর্জনাযুক্ত বিষাক্ত পানির কারণে মারা যাচ্ছে মাছ সহ জলজ প্রাণী। লেকের আশেপাশে গড়ে উঠেছে খাবার দোকান। শুধু তাই নয়, রয়েছে মাদকসেবীদের দৌরাত্ম্য। লেকের যে কর্তৃপক্ষ, তার এটার প্রতি কোনো গ্রাহ্য নাই। রাতে তো এই রোড দিয়ে যাওয়াই যায় না, একটা রিস্কের ব্যাপার আছে। দিনের বেলাতেও দেখি এখানে অনেক ধরনেরও অনেক রকম অনেক কিছু হয়ে যায়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ লেকের উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণে গুলশান সোসাইটিকে দায়িত্ব দিলেও অভিযোগ রয়েছে লেক রক্ষায় কার্যকর উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের দুর্বলতা, এখানকার যে লিজ যারা নিছে তাদের ব্যর্থতা। মাছ মরা, তারপর পচা দুর্গন্ধ, তার ময়লা আবর্জনা ভেসে থাকে, আমরা দুর্গন্ধ হাঁটতে চলাফেরা করতে কষ্ট হচ্ছে। স্থানীয়দের অসচেতনতায় লেকের পরিবেশ দূষিত হচ্ছে, জানিয়েছে গুলশান সোসাইটি। অত্যন্ত বিনয়ের সাথে বলছি যে অভিজাত এলাকায় আমাদের অভিজাত মনটা হয়নি। কারণ আমরা যার বাসায় পুরানো ফার্নিচার আছে, পুরানো কম্বল আছে, হয়তো আমি জানি না, বাট আমার যে লোকটা নিযুক্ত আছে সে এনে ফেলে দিচ্ছে। দূষণটা মেইনলি এই জন্য, আর কিছুটা পানি নেই, তারপরে আছে বিভিন্ন বাসার সুয়ারেজ লাইন কানেক্টেড। দূষণ রোধে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের পাশাপাশি সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন পরিবেশ ও নগর পরিকল্পনাবিদরা। সাম্প্রতিক বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগের মাধ্যমে মশা মারার ওষুধ দেওয়া হচ্ছে, সেটার প্রভাব আছে কিনা খতিয়ে দেখা দরকার। কিন্তু পানিগুলোকে আসলে চেক করা দরকার, গবেষণা করে যে কোন কারণে এই মাছগুলো মরার মতো এত নাজুক একটা অবস্থা ছিল। সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং এলাকার যে কমিটি বা গুলশান লেকের নিয়ে যারা কাজ করেন, গুলশান সোসাইটি, সবাইকে একসাথে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য নিরাপদ ধরিত্রী বিনির্মাণে এখনই সবার সচেতনতা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা। নতুন কিংবা পুরনো সব ধরনের আবাসন এলাকাতেই দিনে দিনে বাড়ছে ছাদ কৃষি। ঢাকার অভিজাত আবাসিক এলাকা বাড়িধারা ডিওএইচএসে এমনই এক আয়োজন করেছেন সালমা মান্নান। 2 দশক ধরে কৃষি ও প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে তিনি গড়ে তুলেছেন এক সবুজ ছাদ কৃষি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। 2 দশক আগে এই 6তলা বাড়ি নির্মাণ করেন সালমা মান্নানের পরিবার। তখনই তিনি স্বপ্ন দেখেছিলেন বাড়ির ছাদ হবে সবুজ আবৃত, গাছগাছালিতে ভরা অনেকটা গ্রামের আদলে এক ফসলি উঠোন।
কৃষির সাথে বা গাছগাছালি পছন্দ করেন কত বছর, কবে থেকে? আমি অনেক দিন ছোট থেকে। এই যে স্ট্রাকচার প্রথম ছিল পায়ার উপরে, তখন অনেক গাছ যেমন গোল্ডেন শাওয়ার টাওয়ার এখানে ছিল, নাইট কুইন্টেড সবগুলো উঠাইয়ে, আর জামরুলটা তো ভালো ছিল। এবার মানুষের কইছে না ফুলকপি পাড়ায় মেরে ফেলছে, এখানে আমি প্রায় 20টা চারা লাগাইছিলাম। ওগুলো খেয়েই এই যে আলু পাতা লাগাইছি, আবার সবাই দিতে পারি। এই 2 স্তর বিশিষ্ট ছাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ফল, শাকসবজি, লতাগুল্ম আর বাহারি ফুলে সাজানো। আপনার এখানে শাকসবজি যা হয় কতটুকু আপনার কিনতে হয়, কতটুকু এখান থেকে পান? যেমন শাক ঠিক তো সবাইকে দিতে কয়দিন খাবেন, কয়দিন খাবো, হয়তো একটুখানি বুনলেই তো অনেক হয়, লাল শাক অনেক হয়, আপনার নিজের তো হয়েই যায়, আবার দেওয়া যায়। সবুজ এই উদ্যোগে সাড়া মিলেছে প্রতিবেশীদেরও। ছাদের উপরেও এমন এক অরণ্য গড়া যায় তা এখানে এসেই পাওয়া গেল। সালমা মান্নানের নিজস্ব আগ্রহ উদ্যোগ থেকে এটি সম্ভব হয়েছে। শুধু তাই নয়, তিনি তার এখানকার উৎপাদিত শাক সবজি ফলমূল আত্মীয় স্বজন প্রতিবেশীর মাঝে বিলি করেই অনেক বেশি আনন্দ পান। যেমন আনন্দ পান তিনি তার এই কৃষির চর্চা করার জন্য, এবং তার দেখা দেখি এই অঞ্চলে ছাদ কৃষির সংখ্যা প্রচুর বেড়েছে। ঢাকার বাড়িধারা ডিওএইচএস থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। রাজধানী মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে রায়েরবাজার বোটঘাট এলাকায় সন্ত্রাসী পাটালি গ্রুপের 44 জন সহ অন্যান্য কিশোর গ্যাংয়ের মোট 57 সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনী, র্যাব ও পুলিশের কয়েকটি দল সম্মিলিতভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গত 15ই মে গভীর রাতে মোহাম্মদপুরের ইত্যাদি মোড় এলাকায় বাসিন্দা রাব্বির বাসার সামনে তার পরিবারের 6 সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করে পাটালি গ্রুপের সদস্যরা। ওই হামলার পর মোহাম্মদপুর এলাকায় যৌথ বাহিনী ব্যাপক তৎপরতা শুরু করে। গ্রেপ্তারকৃতদের পরে মোহাম্মদপুরের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। এগারো সপ্তাহ অবরোধের পর গাজায় সীমিত পরিসরে ত্রাণ সহায়তা প্রবেশ করলেও তা বিতরণ শুরু হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থার মুখপাত্র স্টেফান ডুজারিক বলেছেন, কেরামা শালম ক্রসিংয়ে দিয়ে মঙ্গলবার প্রায় 100টি পণ্যবাহী ট্রাক গাজায় পৌঁছলেও ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতি না মেলায় তাদের কর্মীরা ওই পণ্যগুলো ফিলিস্তিনিদের মধ্যে বিতরণ করতে পারেননি। এতে চরম দুর্ভোগে পড়েছেন গাজা উপত্যকার বাসিন্দারা। খাদ্যের অভাবে সেখানকার মানুষ পশুর খাবার ও বালুযুক্ত আটা খেয়ে ডায়রিয়া ও চরম দুর্বলতায় ভুগছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। অসহায় এই মানুষগুলোর কাছে 48 ঘন্টায় ত্রাণ না পৌঁছলে 14,000 শিশুর মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এই পরিস্থিতিতেও দক্ষিণ গাজার খান ইউনিস নজিরবিহীন হামলার হুঁশিয়ারি দিয়ে সেখানকার বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েল। এমন নৃশংসতার জন্য ইসরায়েলকে নিষেধাজ্ঞা হুমকি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। এরপর ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। এবার আইসক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইসক্রিনে প্রদর্শন করা হচ্ছে নাটক ফুলপুর। শহরের চাকচিক্য আর ক্যারিয়ারের দৌড়ে না ছুটে গ্রামের অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর কাহিনী নিয়ে এই নাটক পরিচালনা করেছেন মুস্তাফা খান সিহান। অভিনয় করেছেন রিয়া মনি এবং আরশ খান। আইসক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শকরা। এবারে কৃষি সংবাদ। মেহেরপুরে পারিবারিকভাবে পেকিন জাতের হাঁস পালন করে লাভবান হয়েছেন গ্রামের নারীরা। সদর উপজেলা 10টি পরিবার বাণিজ্যিকভাবে শুরু করেছেন পেকিন জাতের হাঁস পালন। এবারে প্রকৃতি সংবাদ।
সুনামগঞ্জের হাওর অঞ্চলে ফসল রক্ষা বাঁধে সংস্কার কাজে দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রকল্পের মেয়াদ শেষ মুহূর্তে তড়িঘড়ি ও দায়সারাভাবে বালু ফেলে বাঁধের পাশে সৃষ্ট গর্ত ভরাট করেছেন ঠিকাদার সহ প্রকল্প সংশ্লিষ্টরা। তদন্ত সাপেক্ষে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে হাওরবাসী। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। নিজ নামে ব্যবসা করুন, দেশের অর্থনীতি সচল রাখুন স্লোগানে সৌদি বাংলা ইনভেস্টর অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে জেদ্দার রামাদা হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী আব্দুল মান্নান। আমিনুল ইসলাম ও শেখ মোস্তাকের যৌথ পরিচালনায় সভায় বিনিয়োগকারীদের মতামতের ভিত্তিতে 19 সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়। সভায় আব্দুল মান্নানকে আহ্বায়ক ও হাজী সালাউদ্দিনকে সদস্য সচিব এবং শফিউল আলমকে সদস্য করে 3 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে বক্তৃতা করেন মোহাম্মদ কবির হোসেন, একে আজাদ, ফরহাদ হোসেন, জহিরুল ইসলাম, ইশতিয়াক আহমেদ ও দুলাল সহ অন্যরা। প্রিয় দর্শক, সংবাদের এ পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পরে দেখবেন 26% সুদ হার নিয়ে ক্ষুদ্র ঋণ টিকতে পারবে না, সংখ্যা গভর্নরের সুদের হার কমানোর আহ্বান। আম উৎপাদনে শীর্ষ 10-এ থাকলেও নানা বাধায় রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ। তবে এবার প্রথমবারের মতো চীনে 50 টন আম রপ্তানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমের সঙ্গে যাবে কাঁঠাল ও লিচু। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এমন তথ্য জানিয়েছেন কৃষি সচিব মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান। নগরী ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে এমদাদুল্লাহ মিয়ান বলেন, দেশভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করে কিভাবে আমের রপ্তানি বাড়ানো যায় সে বিষয়ে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া কৃষিকে জনপ্রিয় করতে অ্যাপসের মাধ্যমে প্রচারণা চালানোর ব্যবস্থা করা হয়েছে। উপদেষ্টা সহ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে একটা সভা হয়েছে। 24 বা 25 লক্ষ মেট্রিক টন অন অ্যাভারেজ আমরা আম পাই, আর আমাদের বিক্রি হচ্ছে ম্যাক্সিমাম 1 থেকে 3,000 মেট্রিক টন। 28শে মে আমাদের চায়নাতে প্রথমবারের মতো আম যাবে। তো আমরা যেটা চাচ্ছি যে এটার আস্তে আস্তে এটাকে কীভাবে বাড়ানো যায়, এবং সেটা ব্যাপক একটা ডিমান্ড হয়তো সম্ভব রয়েছে। এবং যেসব এছাড়াও অন্যান্য যে দেশগুলোতে আমের যেই সরবরাহ হয়, আমাদের দেশ থেকে রপ্তানি হয়, সেই সব দেশগুলোর রপ্তানি কীভাবে আরও বাড়ানো যায় এবং নতুন নতুন বাজার কীভাবে পাওয়া যায় সেটা নিয়ে আমরা কার্যক্রম বিভিন্নভাবে হাতে নিয়েছি। এছাড়া আমরা চায়নাতে আমের সাথে পাশাপাশি কাঁঠালেরও আমরা প্রক্রিয়া করার জন্য নিয়েছি, সেটা এখন প্রাথমিক রয়েছে, সেটা নিয়ে আমরা কাজ করছি। 26% সুদ হার নিয়ে ক্ষুদ্র ঋণ টিকতে পারবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ঋণের ব্যবহার নিয়ে আলোচনায় তিনি বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলো এখনই তাদের এজেন্ট ব্যাংকিং শাখার মাধ্যমে 13 থেকে 14% সুদের ঋণ দিচ্ছে। দ্রুততম সময়ে এসব শাখা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে পারলে তখন এমনিতেই মানুষ আর এনজিওর থেকে বেশি হারে ঋণ নেবে না। কাজেই ক্ষুদ্র ঋণকে বাজারে টিকে থাকতে হলে সুদের হার অবশ্যই কমাতে হবে। ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের সহযোগিতায় গবেষণাটি করেছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের মুখ্য গবেষক ডক্টর আশিকুর রহমান। বিষয়টি নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমান এবং নির্বাহী পরিচালক আনিসুর রহমান। আমরা জানি মাইক্রো ক্রেডিটের কথা আছে, থাকবে, ওখানে বড় রকমের কনসলিডেশন হবে। 26% ইন্টারেস্ট রেট দিয়ে মাইক্রো ক্রেডিট বেশি দিন থাকতে পারবে না হয়তো, আমরা বলবো না, বাজার বলে দিবে। কারণ যখন এজেন্ট ব্যাংকিংয়ের কাছ থেকে তারা 13-14% ইন্টারেস্টের লোন নিতে পারবে, তারা কেন মাইক্রো ক্রেডিটে 26% দিয়ে লোন নেবে? ইটস এ মার্কেট ডিসিশন। লেট দ্য মার্কেট ডিসাইড অ্যান্ড ফোর্স দ্য মাইক্রো ক্রেডিট টু ব্রিং ডাউন দ্য ইন্টারেস্ট রেট থ্রু দ্য মার্কেট মেকানিজম। না হলে দে উইল গেট আউট অফ দিস। 4 দফার দাবিতে লং মার্চ সচিবালয় কর্মসূচি পালন করেছেন 17তম শিক্ষক নিবন্ধনধারীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভে 17তম শিক্ষক নিবন্ধনধারীদের 5ম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ চেয়ে তারা বলেন, দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। পরে মিছিল নিয়ে সচিবালয় প্রবেশ মুখে গেলে তাদের বাধা দেয় পুলিশ।
দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। সঠিকভাবে সংরক্ষণ করে চামড়ার ন্যায্য মূল্য পেতে সারা দেশে মাদ্রাসা ও এতিমখানা বিনামূল্যে 30,000 টন লবণ বিতরণ করবে সরকার। সচিবালয়ে কোরবানি ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এই কথা জানান। গত বছরের তুলনায় এবার চামড়ার দাম বাড়বে বলেও আশা করছেন উপদেষ্টা। প্রয়োজনে আমাদের যদি বাজার ব্যবস্থাপনার উদ্দেশ্যে মূল্য নিশ্চিতকরণের উদ্দেশ্যে যদি মনে হয় যে কাঁচা চামড়া সরাসরি রপ্তানি করে দেওয়ারও যদি প্রয়োজন হয় আমরা করে দিব, কিন্তু আমরা কোনোভাবেই চাই না। সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে পারি। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আরাকান করিডোরতে আলোচনা স্রেফ, গুজব বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। মানবিক করিডোরের নিরাপত্তা ঝুঁকি রয়েছে মন্তব্য। আন্দোলনে ফসল নিয়ে ঘরে ফিরতে হবে, কাকরাইলে ব্লকের সমর্থকদের রাগ। সরকার বিচার বিভাগ হস্তক্ষেপ করছে অভিযোগ। নির্বাচন কমিশন পুনর্গঠন, স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপির বিক্ষোভ। ইসি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দাবি। এবং সিরিজের তৃতীয় শেষ টি-20তে আরব আমিরাতকে 163 রান টার্গেট দিল বাংলাদেশ। শুরুর বিপর্যয় কাটিয়ে টাইগারদের লড়াই। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা এবারে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।